শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফ্ল্যাট, প্লট ও ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, অন্যের নামে হস্তান্তর কার্যক্রমে দুদকের বাধা। বিদেশে পাচার হয়েছে বিশাল অঙ্কের টাকা, যতটা সম্ভব ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ উপদেষ্টা। ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে শাহবাগে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, মাগুরায় অপরাধীদের দ্রুত বিচারের দাবি মহিলা দলের। ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বর্জন। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। নিজেদের নামের সম্পদ অন্য নামে হস্তান্তরের চেষ্টা করছেন শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা। দুদক অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে হাসিনা পরিবারের নামে থাকা 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ হয়েছে। সেই সাথে পরিবারটির ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকাও জব্দ করেছে সংস্থাটি। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত জব্দ করার আদেশ দেন বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। আরও জানাচ্ছেন ফররুখ বাবু। রাজধানীর গুলশান ২ নম্বর আবাসিক এলাকার ৭১ নম্বর রোডের এই বাসার একটি ফ্ল্যাটের মালিকানা শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের। দুদক বলছে, ২০১৫ সাল পর্যন্ত আয়কর নথিতে উল্লেখ করলেও পরবর্তীতে ছল চাতুরির মাধ্যমে ভুয়া নোটারি রেজিস্ট্রেশন মূল্যে ছোট বোন আজমিনা সিদ্দিকীকে ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়। একইভাবে রাজধানীর সেগুনবাগিচায় টিউলিপের মা শেখ রেহানার ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। প্রথমে মালিকানা শেখ রেহানার থাকলেও পরবর্তীতে ব্যারিস্টার মঈন গনিকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধানে এই দুই ফ্ল্যাট শহর ধানমন্ডিতে জয় পুতুলের নামে থাকা সুধা সদন ধানমন্ডি আবাসিক এলাকায় ফ্ল্যাট প্লট এবং রেদওয়ান মুজিব ববির নিকেতনে 2টি প্লট এবং গাজীপুরে শেখ রেহানার 10% জমি জব্দ করেছে দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই ১২৪টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট গ্রহণের ঘটনায় তদন্তে নেমে শেখ পরিবারের এসব স্থাবর অস্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে আরও একটি সম্পদ জব্দের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, পাচার হওয়া কয়েকশো কোটি টাকা এবছরই ফেরত আনা সম্ভব। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করা হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সচিবালয়ে মঙ্গলবার অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে বসে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করছে সরকার। এজন্য বেশ কয়েকটি আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তির কথাও জানান তিনি। সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে, এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে, অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন ভিতরে আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো। হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছি, তাদেরকে যদি না নিই আরও 200 কোটি টাকার বেশি অনেকদের আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নিয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ে আসেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে চলছে দেশের অর্থনীতি। বলেন, এসডিজির যোগ্যতা অর্জনের সূচকে সংশয় রয়েছে, বিষয়টি পর্যালোচনা করা হবে। আমরা পুনর্বিবেচনা আবেদন করতে পারি। যখন আপনি আবেদন করবেন, আপনাকে কারণগুলি দেখাতে হবে এবং আপনি কি করবেন। আপনাকে মনে করুন 2 বছর দেওয়া হলো, আপনার রোড ম্যাপ কি, এই 2 বছর আপনি কি কি করবেন, আপনাকে একটা রোড ম্যাপ দিতে হবে। আমরা তো এখন আমরা সব কিছু তো আমরা পুনর্মূল্যায়ন করছি। তো সেই জন্য আমি বলছি না যে আমরা যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা আবেদন করব, এটা আমরা এখনো বলিনি, কারণ আমাদের কাজ এখন খুব গভীরভাবে হচ্ছে। দেশের বিনিয়োগ পরিস্থিতি স্থবির হয়ে থাকার বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
আমি যদি রাজনৈতিকভাবে চিন্তা করি, আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। সেটা আপনারা চিন্তা করেন। আমি তো রাজনীতিবিদ না, আমি যদি ইনভেস্টার হই, আমি যখন বলবো যে এটা ইন্টারিম, তখন আমি চিন্তা করব এটা কি স্থায়িত্ব আছে, এর পলিসির কি ইয়ে আছে। আমরা যখন রাজনীতিটাকে যখন দেখি, আমরা তখন অর্থনীতিটা চিন্তা করিনি, সেটা সত্য। আমরা যদি একসাথে চিন্তা করতাম, তাহলে আমরা এই যে নামকরণ, স্থায়িত্ব, এগুলির কনসিকুয়েন্স কি হবে সেটাও আমরা চিন্তা ভাবনা করতাম। ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ ব্যাংকিং খাত ঠিক করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এই যে কুইক রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের বিধান করার কথা ভাবছে নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, ভোট দেওয়ার ক্ষেত্রে 3টি পদ্ধতি নিয়ে ভাবছে ইসি। এর মধ্যে প্রক্সি ভোট পদ্ধতিতে ভোটদানের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই পদ্ধতি ব্যবহার করে প্রবাসীরা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে ভোট দিতে পারবেন। আরও জানাচ্ছেন তাইমুর রশিদ। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটদান প্রসঙ্গে প্রেস ব্রিফিং করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় নির্বাচন কমিশনার জানান, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি পূরণে প্রক্সি ভোট পদ্ধতির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন, সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। যে যুক্তিটি তারা দিয়েছে কমিটির পক্ষ থেকে, যে এইটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে রিয়েল টাইমে করা সম্ভব। প্রবাসে 1 কোটিরও বেশি ভোটার রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা অ্যাপের মাধ্যমে দেশে থাকা প্রতিনিধি নির্বাচন করে ভোট দিতে পারবেন। আমি একজন প্রবাসী, আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে, আমি বললাম যে আমি অমুক প্রতীকে ভোটটা দিতে চাই, এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না, এই এতটুকু রিস্ক থেকেই যায়। এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন, তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। এতটুক ইমপিউরিটি নিয়েই আমরা এই পদ্ধতিটা কিন্তু সাজেস্ট করছি। আগামীতে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেই অ্যাপ তৈরি করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। নিবন্ধন করেন নাই। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি করেছেন রাজধানীর 30 কলেজের শিক্ষার্থীরা। জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণ বিরোধী বিক্ষোভে তারা এই দাবি জানান। ধর্ষণের বিচার দ্রুত কার্যকর না হওয়ার পেছনে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন তারা। আরও জানাচ্ছেন জিয়া খান। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় বিক্ষোভ শিক্ষার্থীদের। মঙ্গলবার বেলা 11টা থেকে জাতীয় জাদুঘরের সামনে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হওয়া অধিকাংশ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শ্রেণীর। কিছু হলে আমাদের মেয়েদের দোষটাই সর্বপ্রথম আসে, তাই আমি চাচ্ছি সরকার যাতে জিনিসটার প্রতি গুরুতরভাবে সচেতন হয়, আর এটা শাস্তি যাতে জনসম্মুখে করা হয়, আর এমন শাস্তি দেওয়া হয় যাতে আর 10টা মানুষ রেপ করতে গেলে 10 বার চিন্তা করে যে সে কি করছে। তারা ধর্ষণ, নারী নিপীড়ন বিরোধী নানা স্লোগান দেয়। দোষী সর্বোচ্চ শাস্তি চায় তারা। ধর্ষকের ফাঁসি চাই, ওপেন ফায়ার করা হোক। সৌদি আরবে আমরা দেখেছি ডাইরেক্ট গলা কেটে ফেলা হয়। সো আমরাও চাচ্ছি যে ধর্ষক আমাদের দেশে পরবর্তী যদি কোনো ধর্ষণ শিকার হয় কোনো মেয়ে, তাহলে সেই বিষয়ে জানি 10 বার চিন্তা করে নেয়, আর কোনো জানি ধর্ষক যেন আমাদের দেশে জন্ম না হয়। নারীর নির্যাতনের পেছনে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন শিক্ষার্থীরা। নারীর সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর পদক্ষেপের তাগিদ তাদের। এই সমাজে আমি লজ্জিত, এখানে ধর্ষকরা ঘুরে বেড়ায়, অথচ যারা ধর্ষিত হইতেছে তারা নিজেকে অন্ধকারে গুটায় নিতেছে। কেন? যারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে এখনো রাস্তায় কেমনে ঘুরে বেড়াচ্ছে। ধর্ষকদের চূড়ান্ত বিচার করতে হবে। এর আগ পর্যন্ত আমরা ছাত্র সমাজ এই রাজপথ ত্যাগ করব না। রমজানে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ব্লকেট কর্মসূচির পরিবর্তে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
মাগুরায় শিশুর উপর পাশবিক নির্যাতনকারীদের দ্রুত বিচার শেষ করে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নারীর প্রতি সহিংসতা রোধে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। সকালে খিলগাঁও চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক দিয়ে গিয়ে বাসাবো বালুর মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভ কর্মসূচিতে আফরোজা আব্বাস বলেন, দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান আফরোজা আব্বাস। ধর্ষণকারী মানে একদম দৃশ্যমান আমাদের শাস্তি, মানে দৃশ্যমান ফাঁসি চাই। আমরা জনসমক্ষে ফাঁসি চাই, আমরা জেলখানার ভিতরে ফাঁসি চাই না। আমরা চাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে তাদের ফাঁসি কাছে ঝুলানো হবে। ইনশাআল্লাহ আপনারা আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুন, ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্ষকের প্রতীকী ফাঁসি ও দ্রোহের কবিতা পাঠ কর্মসূচি পালিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ফাঁসির মঞ্চ তৈরি করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে মানিকগঞ্জে। দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে মিছিলটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কুষ্টিয়াতে। সকালে পৌরসভা চত্বরে এডাপ নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম সহ বিভিন্ন নারী সংগঠন কর্মসূচি পালন করে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে গোপালগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি রসনারা রত্না এবং অন্যান্যরা। এছাড়াও ধর্ষণের প্রতিবাদে লাঠি মিছিল হয়েছে ঠাকুরগাঁওয়ে। একই দাবিতে মানববন্ধন হয়েছে গাইবান্ধাতেও। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। আন্দোলনের অংশ হিসেবে কোনো কোনো মেডিকেল কলেজে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে রিপোর্ট। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলের পাশাপাশি কমপ্লিট শাটডাউন করছেন। তাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও। মঙ্গলবার সকালে শাটডাউন কর্মসূচি শুরু হলে স্থবির হয়ে পড়ে হাসপাতালের নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি আউটডোরের কার্যক্রম। এতে দূর দূরান্ত থেকে সেবা নিতে যাওয়া রোগী ও তাদের স্বজনকে পড়তে হয় চরম ভোগান্তিতে। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, ডাক্তার পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধের দাবিও জানান তারা। আপনি 1-2 দিনের সেবা বিঘ্নিত হচ্ছে, এটা আমরাও বুঝি, আমরা মানুষের জন্য। কিন্তু এই 1-2 দিনের আত্মত্যাগে আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা লম্বা সময়ের জন্য সঠিক রাস্তায় আসুক। আজকে আমাদের সিলেটের যতগুলো মেডিকেল আছে, প্রাইভেট এবং সরকারি মেডিকেল, সবগুলো মেডিকেলে আমরা আমাদের যে ইন্টার্নি ডাক্তার এবং আইএমও রেজিস্ট্রার আছে, ইভেন প্রিন্সিপাল স্যাররা, প্রিন্সিপাল প্রফেসর সবাই কিন্তু আমাদের সাথে এক কাতারে আজকে চলে এসেছে। বাংলাদেশে যে আন্দোলন চলছে, তাদের যে যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। কিন্তু যদি দেখি যে এটা ইমার্জেন্সি, লাইফ সেভিং, আমরা তাকে চিকিৎসা দিতেই হবে। এটা ভাই মানবিক কারণ, এই সাধারণ জনগণ আমাদেরই কেউ না কেউ। তো সেই ক্ষেত্রে আমরা মানবিকতা রক্ষা করে আমরা সেই শুধু ইমার্জেন্সি সার্ভিসটা কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শহরের আখড়া বাজারের নজরুল চত্বরে সকাল 11টায় বিক্ষোভ সমাবেশ করে। পরে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে তারা স্মারকলিপি জমা দেন। 5 দফা দাবিতে গত 8 মার্চ থেকে প্রতিষ্ঠান দুইটি সব ক্লাস, ওয়ার্ড ও পরীক্ষা বর্জন করে আসছে। বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অন্যতম বিস্ফোরণ হচ্ছে এই ম্যাটস, এই সেকমো। তারা বাংলাদেশের আমাদের সাধারণ মানুষের সবচেয়ে মৌলিক অধিকার চিকিৎসা সেবা, এটা নিয়ে তারা ছিনিমিনি খেলতেছে। একত্রিত হয়েছি আমরা 5 দফা কর্মসূচি নিয়ে। আমাদের কর্মসূচির প্রথম 1 নম্বর হচ্ছে বিডিএস এবং এমবিবিএস ছাড়া আর কেউ বাংলাদেশের ডাক্তার পরিচয় লিখতে পারবে না। আমরা কন্টিনিউ করব আগামীকাল রায় পর্যন্ত। এরপরে যদি রায় আমাদের পক্ষে আসে বা বিপক্ষে আসে, এটা আমরা দেখব না। যদি রায় নিয়ে এর পরবর্তীতে কোনো টালবাহানা করা হয়, আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে একটি বিক্ষোভ মিছিল
ক্যাম্পাস ঘুরে আসে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকরা মঙ্গলবারও 2 ঘন্টা কর্মবিরতি পালন করেন। সকাল 10টায় হাসপাতালের আউটডোর ও ইনডোরের সব কাজ বন্ধ রেখে মূল ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেন খুলনার বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। তবে হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা অব্যাহত ছিল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোনো দলের সাথে নয়, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন আছে জানিয়ে বাংলাদেশের জন্য তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। বেইজিং কখনোই রোহিঙ্গা সমস্যা এড়িয়ে যাবে না বলেও জানান রাষ্ট্রদূত ইয়া ওয়েন। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তিনি। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানান, সরকার প্রধানদের আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রথাগত। এরই অংশ হিসেবে চীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে। চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে বলেও জানান তিনি। সরকার প্রধানদের সফর করা একটি প্রথাগত বিষয়। এরই আলোকে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফরের আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশের নির্দিষ্ট কোনো দল বা সরকারের সাথে চীনের সম্পর্ক না, দুদেশের জনগণের স্বার্থের উপর ভিত্তি করেই আমাদের সম্পর্ক। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ যতই পরিবর্তন হোক না কেন, বাংলাদেশ বিষয়ে চীনের নীতি একই থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিও আমাদের সমর্থন রয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে জানান রাষ্ট্রদূত। রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান। এ ব্যাপারে চীন সবকিছু করবে। চীন কখনো রোহিঙ্গা ইস্যু পরিত্যাগ করবে না, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান করা যাচ্ছে না। আমরা মিয়ানমারের সমস্যা সমাধানের জন্য সব পক্ষের সাথে কাজ করছি, যাতে একটি রাজনৈতিক সমাধান হয়। রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দরকার। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি শীর্ষক জরিপ প্রকাশ অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলেন। বাংলাদেশে চীনের প্রযুক্তি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে মানুষের আগ্রহ বাড়ছে বলে এতে জানানো হয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং শ্রমিক মারধরের ঘটনায় মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিএসআইএস কারখানার শ্রমিকরা। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। শ্রমিকরা জানান, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া ওভারটাইম ও ঈদ বোনাসের টাকাও তারা পাননি। এদিকে মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্লোবাস গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ, কারখানার স্টাফদের সাথে শ্রমিকদের বাগবিতণ্ডের জেরে এক স্টাফ শ্রমিকদের মারধর করে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে প্রথমে কারখানার ভেতরে ভাঙচুর করে, পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খাল নিয়ে দীর্ঘ ভোগান্তিতে এলাকাবাসী। এ থেকে মুক্তি দিতে 133 কোটি টাকায় মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপন করছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাঙন থেকে রক্ষা পাবে হাজারো মানুষ। পাশাপাশি শুষ্ক মৌসুমে চাষাবাদ বাড়বে 1100 হেক্টর জমিতে। জমি আবাদি হওয়ায় পাশাপাশি বাড়বে নাগরিক সুবিধাও। সাইফুল ইসলামের ক্যামেরা, চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের রিপোর্টে রয়েছে বিস্তারিত। চট্টগ্রামের পটিয়ার দুঃখ পাহাড়ি শ্রীমাই খাল। বর্ষায় পাহাড়ি ঢলের তীব্র স্রোত টেনে নিয়ে যায় ঘর বাড়ি, আবার শুষ্ক মৌসুমে থাকে না পানি। এই অবস্থায় শ্রীমাই খালকে ঘিরে 133 কোটি টাকায় মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় 60 মিটার দৈর্ঘ্যের হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ হচ্ছে। এই ড্যামের মাধ্যমে শুষ্ক মৌসুমে তৈরি হবে 3 কিলোমিটার জলাধার। সেই জলাধারের মাধ্যমে আশপাশের 4 ইউনিয়নের 1100 হেক্টর জমিতে হবে চাষাবাদ। ভাঙন ঠেকাতে খালের উভয় পাশে তৈরি হচ্ছে 4.5 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ। আগে অনেক ঘর বাড়ি চলে গেছে, ওইখানে গেছে যে এগুলো ভাঙিয়ে রেখে গেছে। আগে ছেলে মেয়েরা স্কুলেতে যেতে পারতো না, খালের পানি এখন অনেক ভালো হয়েছে।
আমরা পানি এখানে গোসল করে ব্যবহার করি। উন্নত পানি হইব, ফেট বই ভাত কম যাইব, হাত গরম যাইব। এখন বাড়িঘর আর নষ্ট হবে না, ওই সৌন্দর্য ভাবে চলতে পারবে। এখন যদি বান্ডা দেয় এই পুকুরটা পানি থাকবো, আমরা গোসল করতে পারবো, আরামে চলতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প বাস্তবায়ন হলে কয়েক বছরের মধ্যে পিছিয়ে থাকা পটিয়ার কৃষি এবং আর্থসামাজিক খাতে আমূল পরিবর্তন হবে। এই ড্যামটি যখন করা হবে, যে পরিমাণ বিপুল জলরাশি আমরা স্টোর করব, এবং সেটি যখন এই পুরো পটিয়া শুধু হাইদগাঁও ইউনিয়ন না, আরও বেশ অনেকগুলো ইউনিয়নে তারা যে পরিমাণ ইরিগেশন সাপ্লাইটা করবে, এটার জন্য একটি যুগান্তকারী প্রকল্প হিসেবে কাজ করবে। প্রকল্পটি 2026-এর জুনে শেষ হবে এবং তার আগেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদী। নতুন প্রযুক্তির অত্যাধুনিক এই ড্যাম প্রয়োজন মতো উঁচু নিচু করে সুবিধা মতো ব্যবহার করা যায়। এখানে 10টা গেট থাকবে, উঁচু নিচু করা যাবে, এবং আপনি চাইলে 1টি গেট, 2টি গেট, 3টি গেট আপনার প্রয়োজন অনুসারে যতটুকু পানি আপনার ডাউনস্ট্রিম বা ভাটিতে দরকার ততটুকু পানি আপনি সেখানে সাপ্লাই দিতে পারবেন। আমরা ড্যামের পাশাপাশি প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করছি এবং আমরা আশা করছি জুন 2026-এর মধ্যে কোনো মেয়াদ বৃদ্ধি ব্যতীত আমরা প্রকল্পের সকল কাজ সম্পাদন করতে পারবো। 2026 সালের জুনের মধ্যে সম্পন্ন হবে প্রকল্পের পুরো কাজ। প্রকল্পে সাশ্রয় হবে প্রায় 23 কোটি টাকা, যা ফেরত যাবে মন্ত্রণালয়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে নিয়মিত পানি সরবরাহের দাবিতে ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে গ্রাহকরা। দুপুরে মহানগরীর ধামপাড়ায় ওয়াসার প্রধান কার্যালয়ে এ কর্মসূচিতে গ্রাহকরা অভিযোগ করেন রোজা শুরুর পর থেকে নিয়মিত পানি পাচ্ছেন না তারা। আশুলিয়ার বলি ভদ্রবাজার এলাকায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বিএনপির নেতা জাহাঙ্গীর মণ্ডলকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় হকাররা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চাঁদাবাজদের হাত থেকে জাহাঙ্গীর মণ্ডল তাদেরকে মুক্ত করেছেন বলে দাবি করেন তারা। হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষা ও স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিত নাগরিক আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মেডিকেল কলেজ রক্ষায় প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বক্তারা। বার্ষিক ইফতার মাহফিল হয়েছে সিলেটের জগন্নাথপুরে। সীমান্তবর্তী এলাকা আশারকান্দি ওয়ারকোনা পূর্বপাড়া জামে মসজিদ মাঠে সহস্রাধিক এলাকাবাসী এতে অংশ নেন। রমজান উপলক্ষে স্থানীয়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে। সকালে সদর জোন মাঠে এতে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল ইসলাম। ইটভাটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জরিমানা ভাঙচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে নোয়াখালীতে। দুপুরে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম থেকে বিক্ষোভটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন ভাটা মালিকরা। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন হয়েছে নাটোরে। সকালে সিভিল সার্জন কার্যালয়ে কনফারেন্স রুমে এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ। বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।